শুরু করি কিছু পজিটিভ কথা দিয়ে, তারপরে একটু বলি আমাদের সমস্যাগুলি নারায়ণ। তো আমি আজকে শুরুতে যারা আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করেছে বেলাকে আমি অনেক বেশি ধন্যবাদ দিতে চাই এই কারণে, কারণ বেলার সাথে আমাদের সম্পর্ক প্রায় 2008 থেকে, আরও আগের থেকেই, কিন্তু আমাদের সাথে সরাসরি কাজে যুক্ত হয় 2008-তে একটি পুকুরকে কেন্দ্র করে, যে পুকুরটিকে রক্ষা করার জন্য আমি বেলা শরণাপন্ন হয়েছিলাম। সেটা হলো আমাদের 10 নম্বর ওয়ার্ড চিত্তরঞ্জনের মাঠ এবং পুকুর। গভর্নমেন্ট সেটা বিক্রি করে দিয়েছিল পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের জায়গা, কিন্তু স্পষ্টভাবে লেখা ছিল যে পুকুর, মাঠ, মন্দির, মসজিদ বিক্রি করা যাবে না, বাকি জায়গাগুলি ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্পদের কাছে প্লটের আকারে বিক্রি করতে হবে। কিন্তু ওনারা কি করছিল, ওই পুকুরটাকে ডেজার্টের পাইপ দিয়ে বন্ধ করে দিতে চেয়েছিল বরাদ করে। তখন আমি ওইখানে যে 2005 সম্ভবত 5-এর দিকে আমি ওই পাইপগুলি তুলে নিয়ে আসি। সেই সময় আমি বিরোধী দলের চেয়ারম্যান ছিলাম পৌরসভার, একটু ভয় লাগছিল, আবার চিন্তা করলাম একটু তুলেও নিয়ে আসি। তো আমি যখন পাইপগুলি তুলতে নিয়ে আসলাম, তখন আমাদের একজন প্রভাবশালী তৎকালীন সময়ের নেতা, উনি এখন নেই, মারা গিয়েছেন, উনি দাঁড়িয়েছিলেন। সবাই ওনাকে ভয় পেত, কিন্তু আমি যখন পাইপ তুললাম উনি আমাকে সেভাবে কিছু বলেন না, ওই পাইপগুলি তুলে চলে এসেছিলাম। তো তখন থেকে আমি মামলা করার প্রক্রিয়া করি, কারণ আমি থামাতে পারছিলাম না। পরবর্তীতে আমি মামলা করেছি, সেই পুকুরটাও রক্ষা করেছি, চারিদিকে বাধাই করে দিয়েছি, এখন মানুষ হাটে প্রচুর গাছ লাগিয়ে দিয়েছি। এটা ছিল আমার বেলার সাথে পরিচয়ের পর্ব। তার সেই দিন থেকে এখন পর্যন্ত সম্পর্ক ভালো আছে। আবার বেলা আমার ফ্রেন্ডের ওয়াইফ, নারায়ণগঞ্জের চারশো সুবারি, সব কিছু মিলিয়ে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনের জন্য। আমরা বারবার পিছিয়ে তারপরে আজকে আমাদের এখানে যিনি প্রধান অতিথি, আমিও জেদ ধরেছিলাম উনি না আসলে অনুষ্ঠান করবেন, কারণ বেলা এর মধ্যে কয়েকবার পিছিয়েছে আর আমরা সবার বাড়িতে পাচ্ছিলাম না। উনি ন্যাশনাল মানুষ, চারদিকে খালি দেশের বাইরে বিভিন্ন সভা ফেমিনেশন, দেশের বাইরে, কিন্তু আমারও একটা জিদ হলো ওনাকে আসতেই হবে, শুনতেই হবে আমাদের কথা। কারণ ওনার সাথেও আমার পরিচয় হয়েছিল 2003 সালে, যখন আমি পৌরসভাতে চেয়ারম্যান নির্বাচিত করলাম। তারপরে আমাদের শহর আওয়ামী লীগের অধিবেশন ছিল, অধিবেশন কাউন্সিলে উনি আমার সাথে প্রথম সাবেক চৌধুরী কি আমি তো জানতাম না, কারণ আমি দীর্ঘদিন নিউজিল্যান্ড এবং রাশিয়াতে ছিলাম, বাংলাদেশে এসে নির্বাচন করেছি। তখন আমি ওনার সম্বন্ধে জানতে পারি এবং ওনার যে ব্যবহার, কাইন্ডনেস, পোলাইটনেস আমাকে এতটাই মুগ্ধ করে যে আমি ওই মঞ্চে তার পাশে বসেছিলাম। যাই হোক, আমাদের অধিবেশনে উনি আমার অনেকগুলি সাজেশন দিয়েছিলেন সেই সময়, কারণ উনি অনেক অভিজ্ঞ ছিলেন, রাজনীতিবিদ ছিলেন। কিন্তু আমি ওই মুহূর্তে কেন জানি আবেগে হয়ে আমার কথাটা শুনিনি। পরবর্তীতে আমি এই জন্য অনেক পস্তাইছি, অনেকভাবে বলছি যে আসলে রাজনীতিতে কাউকে ছাড় দিতে নাই, নিজের অবস্থান নিজেকে তৈরি করে নিতে হয়। কিন্তু তারপরে বলবো যে আপনাদের দোয়ায় আমি এখন ভালো আছি ইনশাআল্লাহ, আপনাদের নিয়ে কাজ করছি। এটা হলো আমার আজকের ইন্ট্রোডাকশন। আজকে যারা আসছেন ডিসি অফিস থেকে, এসপি অফিস থেকে, এবং আমাদের আরেকজন আছেন হুদা ভাই, আমি সকলকে স্বাগত জানাচ্ছি। তার আগে আমি ধন্যবাদ দিচ্ছি আমার জনগণকে, যারা 27টি ওয়ার্ডের এখানে অনেকে এসেছেন, কথা বলেছেন, অনেকে কথা বলতে পারেননি, অনেকে খুব চমৎকার পদ্ধতিতে আপনাদের কিছু কথা লিখে নিয়েছে। আমি আমার কিছু কথা বলার আগে একটু অনুরোধ আপনাদের কিছু করতে চাই, সেটা হলো এই যে আজকে আপনারা যারা এখানে প্রেজেন্ট আছেন, তারা যদি মনে করেন, সাবের ভাই লাস্টে যে কথাটা বললো যে 2025 সালে সবুজ নগরী নারায়ণগঞ্জ 2025, সেই ক্ষেত্রে আমরা একটা উদ্যোগ নিতে চাই, বা আমিও সেটা এখন। আপনারা কি চান? যদি লিখিতভাবে আমাকে দিতেন, যদি লিখিতভাবে আপনাদের একদম মনের মাধুরী মিশে নারায়ণগঞ্জকে যার যার ওয়ার্ড ভিত্তিক আমার কাছে যদি উপস্থাপন করতেন, তাহলে আমার কাছ থেকে সুবিধা হয়ে যেত আমাদের সাথে। এটা আমার আপনাদের কাছে অনুরোধ রইল, এবং দয়া করে আগামী 15 দিনের মধ্যে আপনারা দিবেন সকল সেক্টর থেকে। যারা এখানে কলকারখানা অথবা ফ্যাক্টরি অথবা শিল্প প্রতিষ্ঠানের এসেছেন কিন্তু বলেন নাই, তারাও দয়া করে বলবেন আপনাদের কি প্রয়োজন, সেই জিনিসটা আমাদের কাছে দিবেন। আচ্ছা, এই হলো কথা। আপনারা জানেন ইতিমধ্যে আমরা অনেকগুলি কাজ করেছি। আমরা বাবুরাল খাল, আমাদের বিদায়গঞ্জ খাল, আমাদের আদমজি খাল সহ আমরা প্রায় 30টি খালের কাজ করেছি। ত্রিবেণী, লুহিয়া নদীর ওই পারে, মাহমুদনগর খাল, অনেকগুলি খাল আমরা সিদ্ধিরগঞ্জ। আমি সেগুলি বর্ণনা দিতে চাই না, কারণ আপনারা জানেন। আর আমি মেহমানদের কাছে আমাদের ছোট ডকুমেন্টারি আমার দিয়ে দেবো আমরা কি কাজ করছি। আপনাদের কি জানেন না? আপনারা জানেন অবশ্য। আপনাদের কি মনে হয় না যে কাজগুলি করা কত কঠিন ছিল? বাবুরের খালের যে অবস্থা ছিল সেটা কি
কখনো আমরা ভাবছি যে এই ছোট্ট পরিসরে করছি। খাল কিন্তু অনেক প্রশস্ত ছিল, রাস্তা বানাতে হয়েছে, আরেকদিকে ওয়াকওয়ে করে দিয়েছে, এই জন্য খালটা ছোট হয়ে গিয়েছে, কিন্তু এটা কঠিন একটা কাজ ছিল। নিতাইগঞ্জের যে খালটি আমাদের 15 নম্বর ওয়ার্ডে, সেখানে কিন্তু নারায়ণগঞ্জ পৌরসভার একটি প্রজেক্ট ছিল প্রায় 400 কোটি টাকা। কি প্রজেক্ট ছিল? অপরাজিতা নামে আমরা একটি নগরায়নের জন্য আমরা বহুতলা বিল্ডিং 15 তলা 5টি বিল্ডিং করতে চেয়েছিলাম। পৌরসভার আমাদের 2008 সালে প্রজেক্টটা নেওয়া ছিল। কিন্তু আমার হঠাৎ মনে হলো, কেন আমি আমার ছোটবেলায় নিতাইগঞ্জ খালটাকে খনন করবো না? যে খাল দিয়ে সাম্পান্ন লোক আসছে, কেন আমি ওইটাকে করবো না? আমি কি পারবো? আমার মাথায় তখন থেকে চিন্তা। যখন কাউন্সিলর 2011 সালে পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়ে আসলাম, এত প্রতিকূলতার মাঝে এই শহরের মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছিল, পিস্তল বন্দুক কত কিছুতে ভয় না পেয়ে আমার তখন কনফিডেন্স বেড়ে গেল, আমি পারবো। এবং আমার প্রথম মিটিংয়ে আমার কাউন্সিলর 15 নম্বর ওয়ার্ড রশিদ বরণ বিশ্বাসের প্রস্তাবে ওই 400 কোটি টাকার প্রজেক্টটাকে বাতিল করে দিয়ে খাল খননের উদ্যোগ নিই। সেই খালটি এখন খুবই সুন্দর চমৎকার হয়েছে। আমি ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় প্রায় 150 কোটি টাকার প্রজেক্ট আমি তৈরি করেছি। আপনার নিতাইগঞ্জ খাল এবং বাবুরাল ক্যানেল, শেখ রাসেল পার্ক। কেউ কেউ বলেছিল 200 কোটি টাকা দিয়ে আইবি কেন বিশুদ্ধ বাতাস খাওয়া হবে? কোনোদিনও সম্ভব না, এটা মতিঝিল করতে হবে, বিল্ডিং করতে হবে। আমি তখন প্রতিরোধ করেছিলাম যে আমি 200 কোটি না 500 কোটি টাকা প্রয়োজন হলে লাগবে, আমি এই শহরের মানুষকে বিশুদ্ধ বাতাস খাওয়াবো। এবং সেই কাজটি কিন্তু করেছি। আর করেছি বলে আমার কনফিডেন্সটা বেড়ে গিয়েছে, আমি আদমজি খালেদায় হাত দিয়েছি। আপনারা এখন আপনাদের চোখের সামনে কিন্তু বাবুরাল ক্যানেল, শীতলক্ষা, নিতাইগঞ্জ খাল, শেখ রাসেল পার্ক, আপনারা জানেন শেখ রাসেল পার্ক করতে যে আমার ঠিকাদার আমাদের লোকজন জেল কেটেছে, জেলে নিতে হয়েছে। এই পার্কটার মধ্যে একটা বড় বস্তি ছিল, সেই বস্তিতে শুধু মাদক ছিল এবং অবৈধ অনৈতিক কর্মকাণ্ড ছিল। আর আমাদের নির্বাচনের সময় মিছিল করার জন্য অনেক লোক ছিল, যাদেরকে আমরা টাকার বিনিময়ে নিয়ে আসতাম, শহর কাঁপিয়ে মিছিল করে দিত। কিছুক্ষণ তার মিছিল, কিছুক্ষণ আমার মিছিল, কিছুক্ষণ অন্যের মিছিল। আমি তাদেরকে অবজ্ঞা করছি না, কারণ আমাদের বেঁচে থাকার জন্য তাদের প্রয়োজন হয়, আমাদের বাসা বাড়িতে কাজ করে, আমাদের ড্রাইভারও দিকে থাকে, কিন্তু তারা মাসুল ব্যাংকে টাকা দিয়ে ওই সমস্ত বস্তিগুলিতে থাকে। আমি বস্তিটা উচ্ছেদ করেছি সত্য, কিন্তু আমি এই শহরবাসীকে প্রাধান্য দিয়ে আমি শেখ রাসেল পার্ক করেছি, সেটা আপনারা জানেন। আদমজি খাল যেগুলো করতে গেলাম, এই যে পরিবেশের সাথে সংযুক্ত, এই জন্যই বলছি। ওটা কিন্তু আমাকে বাধা দেওয়া হলো রোশন হায়ার থেকে, কিছুতেই ওই খাল রক্ষা করতে দিবে না, কারণ তাহলে নাকি ওটা ভরে ডবল লেন করবে। আমরা যেটা এখন লিং রোড করছি 8 লেনে, সেটা করা হবে। সেটা আমি একটা মিটিংয়ে আমাদের ওয়াইদুল কাদের সাহেব মাননীয় মন্ত্রীর সভাপতিত্বে ওই মিটিংয়ে রেজুলেশন নিয়ে তারপর আমি ওই খালটাকে খনন করি এবং এখন প্রোটেকশন করতে জায়গার সহায়তায় অনেক সুন্দর একটা লেক করে ফেলছি। কোনদিন প্রয়োজন যারা অতিথি তাদেরকে দেখার জন্য। যাই হোক, আমাদের সাকসেস যে নাই তা না, বেলার মাধ্যমে আমরা পুকুর রক্ষা করেছি। মাঠ রক্ষা করতে গেলে মাননীয় প্রধান অতিথি কেন আমাকে মামলায় যেতে হবে? কেন পুকুর রক্ষা করতে গেলে, খাল রক্ষা করতে গেলে আমাকে মামলা করতে হবে? কেন আমাদের সংস্কৃতি ঐতিহ্য রক্ষা করতে গেলে আমাকে মামলা করতে হবে? আমরা হাজীগঞ্জ দুর্গ নিয়ে, যেটা আমাদের একটি সাংস্কৃতিক পার্ক, আমাদের একটা ঐতিহ্যের পার্ক, এটা আমাদের প্রত্নতত্ত্ব বিভাগ সংরক্ষণ করছে, সেই 18 একর জায়গা জুড়ে আপনি পার্ক ও বস্ত্র মন্ত্রণালয় সে জায়গা বিক্রি করে দিয়েছে গোডাউন করার জন্য। আমি একই পদ্ধতিতে অনেকবার চেষ্টা করে যখন পারলাম না, তখন আমি মামলায় গেলাম এবং মামলায় আমরা জিতেও গেলাম, আমাদের সহযোগিতা করেছিলেন এবং সেটা অর্ধেক আমি ভেঙেও গেছি। আমি জানি আমি শিল্পী কলকারখানা ভেঙেছি, আমি গোডাউন ভেঙেছি, আমি জানি অনেক শিল্পপতি আঘাত পেয়েছেন, কিন্তু আমার উপায় ছিল না। কারণ এই শহরে শুধু শিল্পপতিরা বসবাস করে না, শুধু শিল্পী বাঁচবে না, এই শহরের মানুষ বাঁচবে। একদম বস্তিতে যে আছে সেও আলো বাতাস খেয়ে বাঁচবে, সেও শীতলক্ষার পাড়ে যেয়ে বেড়াবে, সর্বোচ্চ ব্যক্তি হয়ে যাবে। তারা তো যায় না, যারা সর্বোচ্চ ব্যক্তি না আমরা শহরে, তারা দুবাই যায়, সিঙ্গাপুর যায়, মালয়েশিয়া যায়, কানাডা যায়, আমেরিকাতে যায়, তাদের ওখানে বাড়ি ঘর আছে। আর আমি নিউজিল্যান্ডের মতো সবুজ নগরী রেখে আমি দেশে চলে এসেছি 2003 সালে, দেশের টানে, বাবার টানে, মায়ের টানে এখানে এই দেশবাসীকে আমি সেবা করছি বিভিন্ন ধরনের প্রতিকূলতার মাঝে। আমার মনে হয় না বাংলাদেশের এইরকম একজন জনপ্রতিনিধির নাম বলতে পারবে এত যুদ্ধ করে এই শহরে টিকে থাকে। সেই যুদ্ধটা কিসের? সেটা রাস্তা বড় করতে হবে, গাছ কাটা যাবে না, রক্ষা করতে হবে খাল, নদী, পুকুর, মাঠকে রক্ষা করার জন্য আমার মামলা করতে হয়। আমার বিরুদ্ধে এত বড়
ডিজিটাল সংসদীয় কমিটির কাছে, বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর কাছে, ডিজিএফআই কাছে, বিভিন্ন জায়গায়। তারপরে কিন্তু আমরা থামি নেই, আর থামি নেই বলে আজকে নারায়ণগঞ্জে এত সুন্দর হয়েছে। নারায়ণগঞ্জকে কিন্তু আমরা বাদ দিতে পারবো। আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এটা বেশ আদমজি যখন ছিল, আরো বড় বড় চিত্তরঞ্জন কটন মিল থেকে শুরু করে বহুবাহনী জুট মিল থেকে শুরু করে আমাদের ইতিহাস কিন্তু তাই, আমাদের ঐতিহ্য কিন্তু তাই, আমাদের পরিচয় কিন্তু তাই। এখনো কিন্তু বিচিত্র নগরে দাঁড়িয়ে আছে। সবকিছু মিলিয়ে কিন্তু আমরা বসবাস করতে চাই পাশাপাশি। কিন্তু আমরা এভাবে আর এই যে কি বলে সিমেন্ট কারখানার ধোঁয়া আমরা নিয়ে বাঁচতে চাই না। আমরা আমাদের ব্রনকাইটিস হবে, চর্মরোগ হবে, এটা আমরা চাই না। ভোকেশনাল ইনস্টিটিউট যেটা মোস্তফা বলার চেষ্টা করছিল, হয়তো সময়ের জন্য বলতে পারে নাই, এটা সরকারি প্রতিষ্ঠান, 8 একর জায়গা দিয়েছি আমরা। সেখানে মাঠটার মাঝখানে যদি বিক্রি করা হয়, মাননীয় সভাপতি প্রধানমন্ত্রী মহোদয় শিক্ষা মন্ত্রণালয় মাঠের উপরে বিক্রি করে দেবো। আন্দোলন করলো এলাকাবাসী, আমি যে কাজ বন্ধ করে দিলাম, কারো কথা শুনলো না। শিক্ষামন্ত্রীকে জানানো হলো, উনি বললেন হ্যাঁ অবশ্যই মাঠ রাখতে হবে। আমাদের নফের ভাই বললেন না, মাঠ রাখতে হবে, মাঠের উপরে হবে না। কিন্তু পাওয়ারফুল ঠিকাদার উনি আমাদের বড় নেতা, ওনারা বিভিন্নভাবে ম্যানেজ করে সেই মাঠের মধ্যেই বিল্ডিং করা হলো। পরবর্তীতে আমি যারা আন্দোলন করলো তাদেরকে বললাম আমার পাশেই জায়গা আছে, সেখানে হয়তো আমার অন্য কোনো পরিকল্পনা ছিল, সেটা বাদ দিয়ে আমি বললাম আমি মাঠ করে দিব, তাহলে ওটার ভিতরে জেল না। কিন্তু আমি বিকল্প চিন্তা করলাম ঝগড়া না করার জন্য। কিন্তু সেটা কি ঠিক হলো? সরকারি প্রতিষ্ঠানগুলি যদি এরকম বাধার সম্মুখীন হয়, কেন করলো? শিক্ষা অধিদপ্তরের সেই টিচারের সাথে কথা বললো, উনি বললো টাকাটা চলে যাবে, এই সিজনেই করতে হবে, ওই জায়গায় বরাদ করতে পারবো না বলে মাঠের উপরেই করতে হবে। মাঠের উপরেই করবো। লুহিয়ার মাঠ নামে শীতলক্ষেত্রে আমাদের বড় একটি মাঠ আছে, রাতারাতি সেটা বিক্রি করে দেওয়া হলো খাসের জমি। মাননীয় প্রধান অতিথি, আমরা খাসের জমির জন্য আমাদের জল 100 বার চিঠি দিতে হয়। কিন্তু আপনি যদি ওই পারে খবর নেন, বসুন্ধরা, কর্ণফুলী, আকিজ, সামির, সাতগুড়া থেকে শুরু করে প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠান তারা নদীর পারে সকল জায়গায় বীজ নিয়ে বসে আছে। এমনকি সাবকামরা দলিল করে তাদের কাছে বিক্রি করা হয়েছে। কেন? কার সম্পত্তি বিক্রি করছে এইভাবে? কি কারণে? 2009 যে হাইকোর্টের রায় সেটা আপনারা জানেন, যে নদীর তীরবর্তী সকল জায়গা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়নকে দেওয়ার জন্য বলা হয়েছে শর্ত সাপেক্ষে। বনায়ন করা হবে, পার্ক করা হবে, হাঁটার জন্য ওয়াকওয়ে করা হবে, সবুজায়ন করা হবে। আজও অব্দি আমি বিআইডব্লিউর সাথে এমইউ করতে পারলাম না। যখন আমি তারা এমইউ করতে স্বাক্ষর করছে না, মন্ত্রী মহোদয় বলে দেওয়ার পর তখন আমি জোর করে জায়গা দখল করে ওয়াকওয়ে, গাছ লাগানো, সবুজায়ন করা শুরু করছি। নিউজ হলো আইডি ভূমিদস্যু, সরকারের সব জায়গা দখল করে নিয়ে যাচ্ছে। তা আমি বললাম হ্যাঁ ভূমিদস্যুই তো, আমি তো বিল্ডিং তুলি নাই, আমার জায়গা অত পাই নাই, আমি মাঠ করছি, গাছ লাগাচ্ছি, ভূমিদস্যু। আমি মেনে নিয়েছি তাদের কথা। কিন্তু আমার জনগণ খুশি। নদীর পাড়ে কাজ করতে যে, ওয়াকওয়ে করতে যে, শীতলক্ষাকে প্রোটেক্ট করতে যে, আমরা যে 17 কিলোমিটার কাজ করতে যাচ্ছি, রাস্তা, ওয়াকওয়ে, বনায়ন, সেখানে আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছে 12টি প্রতিষ্ঠান। তার মধ্যে আমাদের বিদ্যুৎ কেন্দ্র আছে, তারা সকলেই নদী দখল করেছে। পার্সন টু পার্সন কথা বলেছি, 12 জনকে দাওয়াত দিয়ে কথা বলেছি যে আমি নদী রক্ষা করতে চাই, এই প্রজেক্ট নিয়েছি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় আমাকে সহযোগিতা করুন। আমার সাথে কথা দিয়ে গিয়েছে, সাইন করে গিয়েছে। ওইখানে যাওয়ার পরে বিভিন্ন অনেকে হেল্প করছে, কিছু কিছু প্রভাবশালী প্রতিপত্তি তারা খবর পাঠিয়েছে যে আইভি অনেক বাজে একটা কাজে হাত দিয়েছে, এতে আইভির পলিটিক্যালি ভাবে, রাজনৈতিক ভাবে ক্ষতি হয়ে যাবে। আমরা অনেকের লোক। তা আমি বললাম আমি আবার কার লোক? আমিও তো কারো না কারো লোক। সুতরাং কেউ যদি কারো লোক হয় আমিও তার লোক। একজনের বড় জনের হলে ছোট জনের, আমি ছোট জনের হলে আরেকজন বড় জনের, সমস্যা নেই। সমাধান আমাকে দিতেই হবে, আমি কারো কথা শুনবো না। আমি সেই 12টা প্রতিষ্ঠানের কাছ থেকে সমাধান চেয়েছি যে আমি এদিকে রাস্তা করবই, আমি ওয়াকওয়ে করবই, আপনারা সমাধান দেন আমি কিভাবে যাবো নদীকে ক্রস না করি। তারা এখন আমার সাথে কথা বলছে। আমি জানি আগামী আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখে, আমি যদি 2027 পর্যন্ত বেঁচে থাকি, আমি এই কাজটি করবোই ইনশাআল্লাহ। যেহেতু আমি এখন পর্যন্ত বুঝতে পারি আমাদের কাজ 7 বছর, যেটা আমাদের 2 বছর হওয়ার কথা 7 বছরের হয়েছে, যেটা আমাদের 1 বছর হওয়ার কথা 3 বছর হয়েছে। আমরা শুধু মামলা আর মামলার সম্মুখীন।
মাননীয় প্রধান অতিথি আমাকে এখন অনেক মন্ত্রণালয় পছন্দ করে না। আমার নাম শুনলে যেমন রেলওয়ে মন্ত্রণালয় একদম পছন্দ করে না, কিছু কিছু মন্ত্রণালয় আমার নামই শুনতে পারে না। কেন? আমি নাকি তাদের কাছে শুধু বাধা দিই। আমি বাধা কাউকে দিতে চাই না, কিন্তু আমাদের নারায়ণগঞ্জ আমরা করতে চাই। জনপথ নগর হবে নিরাপদ। আমি এই স্লোগান নিয়ে আগাতে চাই। আমরা ইতিমধ্যে রেলের জায়গা দখল করেছি। আমি বলবো হ্যাঁ আমি দখলদার। আমি দখল করেছি, আমি মাঠ করেছি মাহমুদনগরে, বিশাল একটি মাঠ করেছি যেটা কর্ণফুলী দখল করতে দিয়েছিল, কর্ণফুলী ডকের শিপইয়ার্ড। আমি তাদের কাছ থেকে লোকজনকে নিয়ে দখল করেছি। অন্যায় করলে আমি সেই অন্যায় মেনে নিতে প্রস্তুত আছি। আমি চারদিকে গাছ লাগিয়েছি, বেঙ্গল ফাউন্ডেশন আমাকে আর্কিটেকচার ডিজাইন দিয়েছে, তাদের ডিজাইন আমি এখানে কাজ করেছি এবং আমি আরো অনেকগুলি কাজ করেছি যেখানে শেষ করতে পারবো না। আমি শুধু বলবো আমাদের নাগরিক কমিটিকে, আমাদের নারায়ণগঞ্জবাসীকে, আপনারা কিন্তু আপনাদের চাহিদা মতো আমি কাজ করছি। আমাদের নারায়ণগঞ্জবাসীর সভাপতি এখানে আছে, আপনি বলেছিলেন জলদারপাড়া পুকুর আমাদের করে দিতে হবে, খাল আমাদের উন্মুক্ত করে দিতে হবে। আমি সেই খাল পুকুর উন্মুক্ত করে দিয়েছি। মানুষ এখন সাঁতার কাটে অনেক সুন্দর। আমি অতিথিদের নিয়ে সেই দিকটা যাবো, আমি দেখাবো। তা আপনারা যেভাবে আমাকে সাজেশন দিচ্ছেন আমি কিন্তু সেভাবে কাজ করছি। আমাদের অনেক প্রবলেম, অনেক বাধা, কিন্তু কোনো বাধাকে কিন্তু আমাকে কার্পণ্য করতে পারেনি। 1 বছর 1.5 বছর ওয়েট করে কিন্তু আজকের এই প্রোগ্রাম। আমি কিন্তু এটা গিভ আপ করতে, আমি ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমি ছাড়ি নাই। আমি বলছি দেখ বেলা কি করতে হবে, আমাদের অতিথিকে মাননীয় প্রধান অতিথিকে আসতে হবে। এইভাবে কিন্তু লেগে দেয় করি, কিন্তু মাঝে মাঝে হতাশ হয়ে যাই। হতাশা আমাকেও বলে আপনাদের মতো। আমার মনে হয় যে এত কষ্ট করে কেন কাজ করবো, এত কষ্ট করে কেন করবো? এগুলি তো সরকারের দায়িত্ব, এগুলি তো বিভিন্ন সংস্থার দায়িত্ব। নারায়ণগঞ্জে যতগুলি সরকারি সংস্থা আছে প্রত্যেকে এখানে ভালো আছে, প্রত্যেকে বেনিফিশিয়ারি। তাহলে তাদের দায়িত্ব কর্তব্য কি? কেন আমরা যার যার জায়গায় থেকে দায়িত্ব পালন করছি না? কি কারণে বা আমাকে এত মামলায় যেতে হবে? তার একটাই কারণ, যারা আসে নারায়ণগঞ্জে কর্মকর্তারা, তারা মনে করে যে আমি তো 1 মাসের জন্য আসছি, আমি তো 2 বছরের জন্য আসছি, আমি তো 3 বছরের জন্য আসছি, আমি এখান থেকে বেনিফিশিয়ারি হয়ে এখান থেকে চলে যাব। কিন্তু আমরা যারা এখানে থাকি, আমাদের নাম যেহেতু আমাদের করতে হবে, আমাদের সর্বক্ষেত্রে সোচ্চার হতে হবে। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, কথা বলার অনেক কিছু ছিল, কিন্তু আমি চলে যাবে একটু তারা আছে এই জন্য। তা আমি শুধু আপনাদের বলবো, আমরা পরিবেশ নিয়ে কাজ করছি। যদিও পরিবেশবিদদের এই কাজ করার কথা ছিল, আমি সহযোগী হতে পারতাম, কিন্তু আমি আকবরা মামলা উদ্যমা করে এই শহরকে সবুজায়ন করার চেষ্টা করছি। আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমাদের 21টা খেলার মাঠ, আমি 14টা খেলার মাঠ করে ফেলেছি। আমি গত পরশু ডিএসএস ক্লাব ফেসবুকের নাগবাড়ি ক্লাবটাকে উদ্বোধন করেছি, 3 কোটি টাকা করেছি। প্রাক্তন খেলোয়াড়রা এখানে এসেছিল। আমাদের ওই পারে অনেকগুলি খেলার মাঠ, আমরা কিন্তু সব জায়গাতে গাছ লাগাচ্ছি। আরেকটা কথা দিয়ে শেষ করি, আমাদের ইকলির সহযোগিতায় আমরা এখানে বায়ু দূষণ যন্ত্র বসিয়েছি প্রায় 3টি, চাষাবাদ মোড়ে একটি, বঙ্গবন্ধু রোডে অর্থাৎ আমাদের নানুস ক্লাবে, আর একটি শেখ রাসেল পার্কে। এই 3টি 3 রকম ডাটা। সবচেয়ে কম বায়ু দূষণ হলো শেখ রাসেল পার্কে, কারণ বাতাসের এখন 2 ডিগ্রি টেম্পারেচার কমে আসছে, মানে আপনাদের গরম যেটা বলে। কেন? প্রচুর গাছ আছে, কিন্তু বায়ু দূষণটা সবচেয়ে বেশি হচ্ছে চাষাবাদ মোড়ে। কারণ আপনি দেখেন ওখানে গাছপালা একটু কম, যন্ত্র বেশি, যেটা আপনি বলেছেন যানজট নিরসনের জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। একটু কষ্ট করতে হবে, আরো 2-1 বছর। তো এই যে আমরা কিন্তু বসে নেই, যে কাজগুলো আমরা করছি, হয়তো আমরা প্রকাশ্যে অনেক কিছু বলি না, আমরা কিন্তু অনেকগুলি কাজ করছি। মেডিকেল ওয়েস্ট নিয়ে আমাদের এই যে পুলিশ সুপারের প্রতিনিধি ম্যাডাম বলেছে, মেডিকেল ওয়েস্ট নিয়ে কিন্তু ইতিমধ্যেই আমরা ওয়েস্ট কনসার্ন নামে একটি প্রমিনেন্ট একটা প্রতিষ্ঠান আছে মাকসুসিনা, ওনাদের সাথে কিন্তু আমরা ওয়েস্ট কনসার্ন নিয়ে কাজ করছি। ওয়েস্ট মেডিকেল ওয়েস্টে ইউকে সহযোগিতায় আমরা বিদ্যুৎ থেকে বা বজ্র থেকে বিদ্যুৎ ওয়েস্ট এনার্জি, আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয়ের ইসলামিক বিভাগের সাথে আমরা চুক্তি করেছি। সেই কাজটা যদি এটা কঠিন কাজ, এটা প্রথমেই বলেছে আমাদের রাজওয়ানা হাসান, প্রথমেই বলেছে, তা আমরা এই কঠিন কাজটি হাত দিয়েছি, দেখা যাক কি হয়। আমার চেষ্টা করেছি একটু ধৈর্য ধরে কাজ করার জন্য, কিন্তু আমার নির্বাচনী প্রধান এজেন্ডা এবার ছিল পরিবেশকে নিয়ে কাজ করবো, শীতলক্ষাকে বাঁচাবো, নদীর চারিপাশে গাছ লাগাবো। আমি সেই সাথে আপনাদের প্রত্যেকের অংশীদারিত্ব চাই। আপনারা আমাকে গাইড করুন, সামনে নিয়ে যান, এবং আমাদের যারা এখানে সহযোগী আছে তারা আমাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। শেষ করছি একটি কথা বলে, আমাদের মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে,
আমি অনেকগুলি কথা এখানে বলতে পারলাম না, আপনার সাথে বলতে চাই, আপনার সহযোগিতা চাই। অনেকেই আসে, এটা সত্য, কথা বলে, কথা বলার পরে চলে যায়, ফলো আপ থাকে না, সেই জিনিসগুলো ঠিক মতো হয় না। বিভিন্ন ধরনের প্রাইম মিনিস্টার প্রচুর সার্কুলার জারি করেছে, শিশু বান্ধব নগরী গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সার্কুলার জারি করেছে, বিভিন্ন জায়গাগুলিকে বিভিন্ন দপ্তরকে দিতে বলেছে, কিন্তু সেই দপ্তর বা ডিপার্টমেন্টগুলি আমাদের জায়গা দিতে নারাজ। সেই কথাটা আপনি একটু দয়া করে বলবেন ভূমি মন্ত্রণালয়ের সাথে, যেটা আমাদের এই পরিত্যক্ত জায়গাগুলি দেওয়া হয়। শেষ কথা হলো, রাজু কেন আমাদের হস্তক্ষেপ করবে? রাজুর যে প্ল্যানগুলি দিচ্ছে, যত তততে বিল্ডিং করা হচ্ছে, বিভিন্ন ভাবে জায়গা দখল করা হচ্ছে, রাজু কেন এখানে ইন্টারভেন করবে? রাজু ঢাকা নিয়ে থাকুন। আমার এরিয়া, যদি আমি রাজুক এরিয়ার ভিতরে, এইটা 1965 সনে একটা আইন হয়েছিল, সেই আইন কি এখন এটা কি নতুন করে করা যায় না? যার যার এরিয়াতে সে কাজ করুক। আমরা সিটি কর্পোরেশন যখন এটা দেখবার করতাম, তখন কিন্তু যত এইভাবে বিল্ডিংগুলি উঠে নাই বা যেখানে সেখানে হয়নি, আমরা এটা মেনে চলেছি আইন। কিন্তু এইটা আপনার দৃষ্টি আকর্ষণে রাজুকে বলে থামানো যাচ্ছে না। ড্যাব যেটা হচ্ছে, সেখানে ড্যাবের কি প্রতিপালন হচ্ছে? ড্যাব করেই তোমরা ক্ষান্ত হয়ে যাচ্ছি। ড্যাব হচ্ছে, প্রতিবার ড্যাবের মিটিংয়ে বিভিন্ন ধরনের আপনার অ্যাপ্লিকেশনগুলি সেটা চেঞ্জ করা হচ্ছে যার যার স্বার্থে। আর স্বার্থটা কারা করছে? আপনি আমাদের মতো সাধারণ জনমানুষ না। কিন্তু সেখানে মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে বড় মতো শিল্পীপতিরা একটা চিঠি দেয়, তার ফ্যাক্টরিতে যাওয়ার জন্য এই রাস্তা দরকার, মানে দিকে ঘুরে দাও, ওদের ওইটাই শোনা হয়। তাহলে ড্যাব করে লাভ কি? ড্যাব করে লাভ কি? যেই গরিব মানুষের 200 টাকার জায়গা আছে, সে তো 10 টাকা বিল্ডিং করছে না, বিল্ডিং করছে তো বড় বড় লোকজন, কোটি কোটি টাকার মালিকরা, তারা এটা সবচেয়ে বেশি দূষণ করছে এই দেশকে, এই শহরকে। আমাদের এই বিকেএমএর সাবেক সভাপতি ফজলু ভাই, ওনার একটা ফ্যাক্টরি আছে, গ্রিন ফ্যাক্টরি, উনি এটার জন্য পুরস্কার পেয়েছে। ওই ফ্যাক্টরিটা এত সুন্দর করেছে উনি ফতুল্লাতে, দেখলে মনে হবে এটা সুন্দর ফ্যাক্টরি সম্ভবত। তাহলে ফতুল্লাতে বিসিকের পাশেই যদি ফজলু ভাই যদি এরকম সুন্দর একটা ফ্যাক্টরি করতে পারে, সে যদি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারে, তাহলে এই শহরের বড় বড় শিল্পপতিরা কেন আপনি ইটিপি করতে পারবে না? ইটিপি করার জন্য কেন গভর্নমেন্টকে দিতে হবে? গভর্নমেন্ট তো এই যে করোনা গেল, করোনাতে যত টাকা গভর্নমেন্ট গরিব মানুষকে না দিয়েছে, তার চেয়ে বেশি দিয়েছে শিল্পপতিদের। শিল্পপতিরা সকল টাকার মালিক হওয়া সত্ত্বেও সবচেয়ে বেশি টাকা পেয়েছে শিল্পপতিরা। তাহলে শিল্পপতিরা যদি প্রণোদনা পায়, শিল্পপতিরা যদি আপনার টাকা পায়, তারাই আমার আইন ভঙ্গ করে, তারপর তাদেরকে কেন আমাদের ইডিপি তৈরি করে দিতে হবে? ওয়াই? আমরা তাদেরকে জায়গা নির্ধারণ করে দিতে পারি যে আপনারা এই জায়গাগুলির মধ্যে এইটা করেন, কিন্তু এত কেন তাদের ইডিপি করে দিতে হবে? আরেকটা কথা হলো, আমরা কিছুতেই মানবো না আমাদের নদীর দুই পারে শিল্প বা বড় বা ছোট ধরনের, মাঝারি ধরনের কোনো ধরনের শিল্প কারখানা গড়ে উঠুক না আমাদের পাশে। এইটা নিয়ে আমরা আপনাদের সাথে মানে বসতে চাই, কথা বলতে চাই। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেকগুলি কথা বলে দিচ্ছি। আমরা শুধু সরকারের উপর নির্ভর না হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ভীষণগুলি আছে, যে উদ্দেশ্যগুলি আছে, সেগুলির সাথে একমত শুধু পোষণ করলে হবে না, ভালো কাজে সকলকেই সহযোগিতা করতে হবে। এবং সেই আশা ব্যক্ত রেখে আমরা তার উন্নয়নের অংশীদার হতে চাই, পরিবেশকে রক্ষা করে সেই উন্নয়নের অংশীদার হতে চাই, এই আশা ব্যক্ত করে শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। আপনাদের সবার জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা আছে, দয়া করে প্র্যাকটিস